আজকের পর্বটিতে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক অধ্যায়ের দেখো আমরা যতটা আলোচনা করেছিলাম তারপর থেকে একটু আলোচনা করছি। আমরা তির্যক বিভক্তি পর্যন্ত পড়েছিলাম, আর তির্যক বিভক্তিটা বলেছিলাম যে প্রত্যেকটা কারকের ভাগ পড়া হয়ে গেলে পুনরায় উদাহরণ সহযোগে তোমাদের এটা বুঝিয়ে দেব। এটা পরবর্তী সময়ের জন্য থাকলো। আচ্ছা, আজকে দেখো আমরা জানবো প্রথমে নির্দেশক। নির্দেশকটা কি না, নির্দেশকও হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, এবং এটি বসে কার সঙ্গে না, বাক্যে শব্দের সঙ্গে বসে, বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে, একা বসতে পারে না। আর এর কাজ কি না, বচন নির্দেশ করা। ব্যাস। উদাহরণ কি আমরা বলি সাধারণত কি, টি, টা, খানা, গুলি, গুলা ইত্যাদি। এরকম আরও অনেক ধরনেরই আরও অনেক নির্দেশক রয়েছে যেগুলো আমরা ভাষায় ব্যবহার করি। তাহলে নির্দেশক হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি। ধরো একটা বাক্য বললাম, মেয়েটি গান গাইছে। তাহলে মেয়েটি, মেয়ে হচ্ছে একটি বিশেষ্য পদ এবং তার সঙ্গে টি নির্দেশক যুক্ত হয়েছে। তাহলে টি নির্দেশক যুক্ত হয়ে এটাই কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একটা একজনকেই বোঝানো হচ্ছে, একটি মেয়েকেই বোঝানো হচ্ছে। তা এখানে বহু বোঝাচ্ছে না, বা ছেলেগুলি মাঠে খেলছে। তাহলে যে গুলি, এই নির্দেশক নির্দেশ করছে যে ছেলে সংখ্যা এখানে বহু, অর্থাৎ বহু বচন। তাহলে নির্দেশক মূলত কার সঙ্গে, বাক্যে কোন শব্দের সঙ্গে যুক্ত হয় না, বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়। তাহলে দেখো, তোমাদের মনে হতে পারে যে বিভক্তির সঙ্গে নির্দেশকের মনে হয় কিছুটা সাদৃশ্য রয়েছে। হ্যাঁ, একটা দুটো দিক থেকে সাদৃশ্য রয়েছে। বিভক্তিও ছিল বর্ণ বা বর্ণ সমষ্টি, নির্দেশকও হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি। আর বিভক্তি বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর নির্দেশকও বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। কিন্তু বিভক্তি কি করে, শব্দকে পদে পরিণত করে, কিন্তু নির্দেশক বাক্যের অন্তর্গত শব্দকে পদে পরিণত করতে পারে না। আর বিভক্তি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক অর্থাৎ কারক নির্ণয় করতে সাহায্য করে, কিন্তু নির্দেশক সেই কাজে সাহায্য করে না। উপরন্তু নির্দেশক যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে, তার বচন নির্দেশ করতে সাহায্য করে। তাহলে এটা গেল মোটামুটি নির্দেশকের প্রসঙ্গ। নির্দেশকের আবার একটা বিশেষ দিক রয়েছে, যেটা আমরা দেখি যে সাধারণত একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে সংখ্যার দিক থেকে। যেমন ধরো বলা হলো 3খানা খাতা। এখানে কিন্তু 3খানা খাতা বলতে বোঝাচ্ছে যে খাতা, সেটা সংখ্যায় হচ্ছে 3খানা। এটা অনির্দিষ্ট, মানে কোন 3খানা সেটা বলা হচ্ছে না। যদি বলা হয় খাতা 3খানা, খাতা 3খানা বললে তখন নির্দিষ্ট কি বোঝাচ্ছে না, কোন নির্দিষ্ট 3খানা খাতা, কোন নির্দিষ্ট 3 তাকে বোঝানো হচ্ছে খাতা 3খানা এই প্রয়োগের দ্বারা। আর যদি বলা হয় 3খানা খাতা, তখন বোঝাবে কি যে কোনো ধরনের 3টে খাতাকে বোঝাচ্ছে। অর্থাৎ সংখ্যার মধ্যে নির্দিষ্ট অনির্দিষ্ট নয়, এখানে অর্থ প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট বা অনির্দিষ্ট দিকটা প্রকাশ পায় নির্দেশকের এই ধরনের প্রয়োগের ক্ষেত্রে। তা তোমাদের হয়তো পরীক্ষায় একটা প্রশ্ন থেকে গেল যে প্রয়োগ বৈচিত্র্যের দিক থেকে নির্দেশক অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, এরকম একটি উদাহরণ দাও। প্রয়োগ বৈচিত্র্যের দিক থেকে নির্দেশক অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, এরকম একটি উদাহরণ দাও। তখন তোমরা কি বলবে না, তখন বলতে হবে 3টি বই বা 3খানা খাতা। এরপরে এটা হচ্ছে অনির্দিষ্ট অর্থ। আর যদি আমরা বলি বই 3টি, এটা হচ্ছে অর্থের দিক থেকে নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে।
মানে নির্দিষ্ট 3টি বইকেই এখানে নির্দেশ করা হচ্ছে, আর এর দ্বারা অনির্দিষ্ট মানে যে কোনো 3টি বইকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো নির্দেশক হলো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অনুসর্গ। না, এখানে আমরা আর একটা জিনিস একটু জেনে রাখবো, যে নির্দেশক আর বিভক্তির পার্থক্য, হ্যাঁ পার্থক্য আলোচনা করলাম, আর সাদৃশ্য আলোচনা করলাম। এদের গঠনগত দিক থেকে সাদৃশ্য রয়েছে, আর এদের পার্থক্য যেটা প্রকাশ করে সেদিক থেকে পার্থক্য। ঠিক আছে, এরপরে দেখো আমরা আলোচনা করছি অনুসর্গ। এর পরের অংশ হচ্ছে অনুসর্গ। এগুলো আমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে, তবে কিন্তু কারক বিভক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এগুলো খুবই কাজে দেবে। তাহলে অনুসর্গ জিনিসটা কি? অনুসর্গ হচ্ছে, এতক্ষণ আমরা বর্ণ আর বর্ণ সমষ্টিতে ছিলাম, এটি হচ্ছে অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ শব্দ আর বাক্যে আলাদাভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে না। এবং এর কাজ কি? না, কাজ হচ্ছে বাক্যকে অর্থপূর্ণ করে তোলা, অর্থাৎ কারক নির্ণয় করতে সাহায্য করা, এটা হচ্ছে অনুসর্গের কাজ। উদাহরণ কি? না, অনুসর্গের উদাহরণ হচ্ছে অনেক রয়েছে। দ্বারা, দিয়া, কর্তৃক, জন্য, নিমিত্ত, আরও রয়েছে তোমার মধ্যে, ভেতরে, অভ্যন্তরে, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এই ধরনের অনুসর্গ আমরা ব্যবহার করি। সাধারণত আমরা মানে কৃষকেরা দা দিয়ে ধান কাটে, তাহলে যে দিয়ে অনুসর্গটা ব্যবহার করা হয়েছে, কৃষকেরা দা ধান কাটে বললে কিন্তু বাক্যটা কোনোভাবেই অর্থপূর্ণ হচ্ছে না। এখানে দিয়ে অনুসর্গটা ব্যবহার করার ফলেই কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হলো। আর বাক্য অর্থপূর্ণ হওয়া মানেই বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কটা সুনির্দিষ্ট হলো। মানে যখনই বাক্য অর্থপূর্ণ হবে তখনই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ কারক নির্ণয় করতে পারবো। তাই অনুসর্গের আবার দুটি প্রকার রয়েছে, একটি হচ্ছে শব্দজাত বা নাম অনুসর্গ, একটি হচ্ছে শব্দজাত বা নাম অনুসর্গ। এগুলো কোনগুলো? না, এক্ষুনি যে বললাম দ্বারা, দিয়া, কর্তৃক, যেগুলো দ্বারা, জন্য, মধ্যে, এগুলো হচ্ছে শব্দজাত বা নাম অনুসর্গ। আর যেটা আছে ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ, একটা হচ্ছে ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। এর উদাহরণ কোনগুলো? না, আমরা বাক্যের মধ্যে যে অসমাপিকা ক্রিয়াগুলি ব্যবহার করি, যেমন ধরো বললাম যে আমি বাড়িতে গিয়ে পড়তে বসবো, গিয়ে, বাড়িতে গিয়ে, গিয়েটা, বা ধরো বলছি বলে, দেখে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সাধারণত বাক্যে যে আমরা অসমাপিকা ক্রিয়াগুলি ব্যবহার করি সেগুলোকেও অনুসর্গ রূপে চিহ্নিত করা হয়, এবং সেগুলি হচ্ছে কি না ক্রিয়াজাত অনুসর্গ বা অসমাপিকা অনুসর্গ হিসেবে কে চিহ্নিত করা হয়। আচ্ছা, এই শব্দজাত অনুসর্গের ক্ষেত্রে আবার একটা বিষয় রয়েছে, যে এটা তোমরা খুব সম্ভবত ক্লাস 6-এর ব্যাকরণে ছিল, যে তৎসম তদ্ভব বিদেশি। দেখো এখানে যে দ্বারা বলেছি না, দ্বারা, কর্তৃক, নিমিত্ত, এগুলো হচ্ছে তৎসম, এগুলি সবই হচ্ছে তৎসম। আবার এই দ্বারার থেকে যে দিয়ে, বা কর্তৃক থেকে যে জন্য, নিমিত্ত থেকে যে জন্য, বা অভ্যন্তরের থেকে যে ভেতরে, তাহলে দিয়ে, জন্য, ভেতরে, এগুলো হচ্ছে কি না সংস্কৃত যে অনুসর্গ থেকে এসেছে। দিয়ে এসছে দ্বারা থেকে, জন্য এসছে নিমিত্ত থেকে, তারপরে তোমার অভ্যন্তরের তৎসম, আর ভেতরে হচ্ছে তদ্ভব। আর তারপরে ধরো বলা হলো যে হইতে,
হইতেটা হচ্ছে তৎসম অনুসর্গ, আর সাধারণত করণে ব্যবহৃত হয়, আর অপাদানে ব্যবহৃত হয় হইতে, এবং হইতে থেকে থেকেটা হচ্ছে তদ্ভব অনুসর্গ। তাহলে এই অনুসর্গের ক্ষেত্রে আমরা দেখব যে তৎসম আছে, আর তৎসম থেকে যেটা বাংলা এসছে সেটা হচ্ছে তদ্ভব। আর এক ধরনের অনুসর্গ থাকে, সেটি হচ্ছে বিদেশি অনুসর্গ। যেমন আমরা বলি না যে রামের বদলে শ্যাম খেলতে নেমেছে, বদলে। এখানে আমি এমনি উদাহরণগুলো লিখে রাখছি, বদলে, যে রামের বদলে শ্যাম খেলতে নেমেছে, এটা কিন্তু শব্দ অনুসর্গেরই ভাগের মধ্যে পড়বে, শব্দজাত অনুসর্গ বা নাম অনুসর্গের ভাগে পড়ছে। বা ধরো বলা হলো যে তোমাকে তোমার মাইনে দরুন এত টাকা, 500 টাকা দেয়া হলো। তোমাকে তোমার মাইনে দরুন 500 টাকা দেয়া হলো, যে দরুন এটাও হচ্ছে, এগুলো হচ্ছে অনুসর্গ, এবং এগুলি হচ্ছে বিদেশি ভাষা থেকে এসছে, এগুলো বিদেশি অনুসর্গ। তাহলে শব্দজাত অনুসর্গের আমরা দেখলাম আবার 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে তৎসম অনুসর্গ, তারপরে 2 নম্বরে আসছে তদ্ভব অনুসর্গ, 3 নম্বরে আসছে তোমার বিদেশি অনুসর্গ। তাহলে এর উদাহরণে পেলাম কি, দ্বারা, নিমিত্ত, হইতে, আরও অনেক দৃষ্টান্ত রয়েছে। এটার থেকেই আসবে দিয়ে, এটার থেকে জন্য, এটার থেকে তদ্ভবে আসবে থেকে। আর বিদেশি অনুসর্গতে রয়েছে তোমার বাবদ, দরুন, বদলে, এগুলো হচ্ছে বিদেশি অনুসর্গ। তাহলে শব্দজাত বা নাম অনুসর্গের 3টে ভাগ আছে। আর ক্রিয়াজাত অসমাপিকা অনুসর্গ বলতে বাক্যের মধ্যে যে আমরা অসমাপিকা ক্রিয়াগুলি ব্যবহার করি সেগুলি হচ্ছে, আচ্ছা এই লেখাটা দেখা যাচ্ছিল না, বিদেশি, এইখানে 3টে ভাগ লিখেছি। শব্দজাত বা নাম অনুসর্গের তৎসম অনুসর্গ, তদ্ভব, বিদেশি। আর ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গের ক্ষেত্রে যেটা বাক্যে আমরা অসমাপিকা ক্রিয়া যে ব্যবহার করি সেগুলি হচ্ছে সেই অনুসর্গ হিসেবে পরিগণিত হয়। তাহলে অনুসর্গ জিনিসটা আমরা জানলাম। এরপরে দেখো, অনুসর্গের ক্ষেত্রে কিছু বিশিষ্ট প্রয়োগ থাকে। যেমন ধরো আমরা এই পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গের একটি প্রয়োগ দেখাও। তাহলে তুমি এটাই বলতে পারো যে ছেলেটি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লো। তাহলে যে গিয়েটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। বাক্যটা লিখবে, অসমাপিকা ক্রিয়ার তলায় দাগ দেবে, দাগ দিয়ে তার সেখানে চিহ্নিত করে লিখবে এটি ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। বা তোমাকে বলল যে একটি বিদেশি অনুসর্গের বাক্যে প্রয়োগ দেখাও, এরকমভাবেও চাইতে পারে। বা একটা বাক্য দিয়ে বলতে পারে যে নিম্নলিখিত বাক্যটিতে অনুসর্গ চিহ্নিত করো। ধরো একটা বাক্য দিল যে রামের বদলে শ্যাম মাঠে খেলতে নেমেছে। তাহলে এই বাক্যে মধ্যে অনুসর্গ কোনটি চিহ্নিত করো। তাহলে তোমাকে বদলে শব্দটিতে যে অনুসর্গ এটা জানতে হবে, এটি বিদেশি অনুসর্গ। বা বলতে পারে দাগ দিয়ে যে রেখাঙ্কিত অনুসর্গটি কী ধরনের অনুসর্গ চিহ্নিত করো। তখন কিন্তু তোমাকে, যদি এমসিকিউ হয় অপশান দেয়া থাকবে, অপশান দেখে তুমি উত্তর লিখবে। না হলে তোমাকে যদি 1 নম্বরের প্রশ্নে থাকে তখন তোমাকে এটা বলতে হবে যে এটি শব্দজাত বা নাম অনুসর্গ এবং এটি হচ্ছে বিদেশি অনুসর্গ মধ্যে পড়ছে। তাহলে এইভাবে তোমরা অনুসর্গ পর্যন্ত চ্যাপ্টারটা তৈরি করো। এর পরের পর্বে আমরা আশা করছি কারকের যে মূল ভাগ সেখানে আলোচনা করব। যদি ভাগের বিভাজনের আগের কিছু বাকি থাকে পরের পর্বে আলোচনা করব।